বাংলাদেশের বুক জুড়ে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় সহস্রাধিক নদী, আর নদীকে কেন্দ্র করে ছোট এই দেশে বাস করে কয়েক কোটি মানুষ। দেশের সবচেয়ে প্রশস্ত নদী যমুনা একাই যেন তার বুকে ঠাঁই দিয়েছে বিশাল এক জনগোষ্ঠীকে। পানি ঘরে আবার জায়গাটা যেটুকু বুঝতে থাকে ওখানেই মনে করেন যে হয়তো 15-20 দিন জীবনযাপন কাটান লাগে আঙ্গরে। কুচিগ্রাম আসছিল, এখন কুচির লোক গেছে আপনারা প্রজেক্ট করবেন আর সবগুলো খাওয়া দেয় বসে থাকে উপরে থেকে কাম হয়ে গেছে। নদী একদিকে যেমন আমাদের জন্য আশীর্বাদ, তেমনি এর ভয়াল রূপ আবার অনেকের সাজানো সংসার তছনছ করে দিতে পারে। কাকা চলেন এখানে আমরা যমুনা বিধৌত জামালপুরের অনিন্দ সুন্দর এক চর জনপদের গল্পকথা নিয়েই আমাদের আজকের ব্লগ। কতক্ষণ পরে পরের নৌকা? আজকে আর ফিরতে পারবে না, কালকে ফিরতে পারবে না। 3টার সময় নৌকা আছে না? এখান থেকে আছে, ওখান থেকে তো আর নাই। গতকাল শেরপুরের সীমান্তবর্তী জনপদ হারিয়াকোনা ঘুরে এসে বক্সিগঞ্জেই উঠেছিলাম একটা হোটেলে। তো এই বক্সিগঞ্জ থেকে কিন্তু লাউচাপড়া পর্যটন কেন্দ্র, যেটাও মেঘালয় সীমান্তবর্তী একটা পর্যটন কেন্দ্র, সেটা খুবই কাছে। তবে সেই দিকে যাচ্ছি না এখন। আমি এখন এখান থেকে যাব হচ্ছে দেওয়ানগঞ্জের দিকে। আমার প্ল্যান হচ্ছে জামালপুরের যমুনার একটা সুন্দর চর জনপদ ঘুরে দেখার। সেই উদ্দেশ্যেই আমরা এখন রওনা করব টিনের চরের দিকে। এটা হচ্ছে বক্সিগঞ্জ বাজারের একেবারে প্রাণকেন্দ্র। লোকাল এক ভাই জানালেন একটু সামনে গেলেই দেওয়ানগঞ্জের অটো মিলবে। ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে শেরপুর হয়ে বক্সিগঞ্জের নিয়মিত বাস সার্ভিস রয়েছে। দেওয়ানগঞ্জ যাবেন? পেছনে তো সিট নাই, পেছনে বসা লাগবে। বক্সিগঞ্জ সদর থেকে দেওয়ানগঞ্জের দূরত্ব 13 কিলোমিটারের মতো। রাস্তার অবস্থাও বেশ ভালো। দেওয়ানগঞ্জ সদরে পৌঁছে বাহাদুরাবাদ টার্মিনালের উদ্দেশ্যে একটা অটোরিকশা নিয়ে নিলাম। এই সেই আপাত পরিত্যক্ত ফেরিঘাট টার্মিনাল। দর্শক বন্ধুরা, আমি এখন অবস্থান করছি জামালপুরের ফুটানি বাজার ঘাটে। আর এই ঘাটকে কিন্তু আপনারা গুগল ম্যাপে দেখতে পাবেন বাহাদুরাবাদ ঘাট হিসেবে। যতটুকু জানলাম, বাহাদুরাবাদের যে পুরাতন ঘাট, যেদিক দিয়ে রেলওয়ে ফেরি পার হতো, সেটা এখান থেকে প্রায় 10-15 কিলোমিটার দূরে। তারপরে ওই ঘাটটা ভেঙে ধীরে ধীরে কয়েকবার স্থান পরিবর্তনের পরে এখন হচ্ছে এই ফুটানি বাজার নামক জায়গায় এই ঘাটটা এসেছে। একসময় এই বাজারে ধনী ও প্রভাবশালী ব্যবসায়ীরা এসে তাদের অর্থবিত্তের ফুটানি বা দাবট দেখাতেন, বিলাসবহুল পণ্যের পসরা বসাতেন। সেই থেকে এই জায়গার নাম হয়ে গিয়েছে ফুটানি বাজার। এখানে কিন্তু একেবারে ঘাট পর্যন্ত দেখেন অটোরিকশার ব্যবস্থা আছে। এই পাশে দোকানপাট, একটা খাবারের হোটেলও দেখা যাচ্ছে। আগে নৌকার দিকে যাই, নৌকা যদি মিস হয়ে যায় পরে দেখা যাবে যে 1 ঘন্টা বসে থাকা লাগতে পারে। ঘাটে গিয়ে দেখলাম একটা লাইনের নৌকা যাত্রীর জন্য অপেক্ষা করছে। এটাই বালাসী ঘাটের নৌকা। এই রুটের টাইম টেবিলটা জেনে নেব, চলেন। 8:30, 9:30, 11:30, 1:30, 3টা। মানে আমি যদি বালাসী ঘাট ফিরতে চাই এখন আমার 3টার নৌকায় যেতে হবে। আজকে আর ফিরতে পারবে না, কালকে ফিরতে পারবে না। 3টার সময় নৌকা আছে না? এখান থেকে আছে, ওখান থেকে তো আর নাই। জানতে পারলাম টিনের চরের নৌকা একটু পাশেই খেয়াঘাট থেকে ছেড়ে যায়। এইটা টিনের চরে যাচ্ছে নৌকা? কতক্ষণ পরে পরের নৌকা? ধরতে ধরতেও নৌকাটা মিস হয়ে গেল। সূর্যের কিরণ উত্তপ্তই বলতে হবে, কিন্তু চারপাশে সুন্দর বাতাস বয়ে যাচ্ছে। আর মাথায় ক্যাপ পরে নিছি। চরে যদি ঘুরতে আসেন ভাই, এই জিনিসটা মাস্ট, ক্যাপ ছাড়া আসবেন না। যমুনার চরাঞ্চলে কিন্তু মরিচের খুব ভালো ফলন হয়। আর আমাদের বগুড়ার মতো বোধহয় জামালপুরের এই দিকটাও শুকনা মরিচের জন্য বিখ্যাত। এগুলো সব এইদিকে চড়াই তো হয়, তাই না খেলা? কোনো নৌকা যাত্রী নিয়ে গন্তব্যের দিকে রওনা করছে, কেউ বা আবার ঘাটে ফিরছে। যাত্রী পারাপার বলেন আর পণ্য আনা নেওয়া করা, দুই কাজেই এখানে নৌকাই একমাত্র ভরসা। অল্প সময়েই গরমে যেন একেবারে নাজেহাল অবস্থা হয়ে গেল।
থ্যাংক ইউ। এর মাঝে দেখতে পেলাম টিনের চরের দিক থেকে যাত্রী বোঝাই নৌকা খেয়াঘাটের দিকে এগিয়ে আসছে। যাই ওদিকে এগুই। এখানে ফুটানি বাজার ঘাট থেকে নিয়মিত বিরতিতে বিভিন্ন চরের জন্য নৌকা ছেড়ে যায়, আবার চরের থেকে নৌকা চলে আসে। এইমাত্র এই নৌকাটা আসলো হচ্ছে, এই নৌকাটা কোত্থেকে আসলো মামা? খাটিয়ামারি 10 নম্বর চর থেকে এই নৌকাটা এসে মাত্র ভিড়লো। কতক্ষণ লাগে এখান থেকে খাটিয়ামারি চরে যাইতে? 2 ঘন্টা। ও, তাইলে তো ভালোই দূরে। আপনারা কি কাজ করতে গেছিলেন না আসতেছেন ওইখান থেকে কাজের জন্য? ফসল কাটার সিজনকে কেন্দ্র করে দূর চরের লোকেরা কাজের উদ্দেশ্যে দল বেঁধে নানা জায়গায় ছড়িয়ে যাচ্ছে। বেশিরভাগেরই গন্তব্য শুনলাম ময়মনসিংহের দিকে। আমি এর মাঝে টিনের চরের নৌকায় উঠে পড়লাম। মাঝে থেকে শুধু অনেকটা সময় পিছিয়ে গেলাম। আমি যখন বাহাদুরাবাদ ঘাটে এসে পৌঁছেছিলাম তখন হচ্ছে 11:15 মতো বাজতো। নৌকাটা মিস করার পরে এখন হচ্ছে 12:30। যাক, অবশেষে রওনা করলাম টিনের চরের উদ্দেশ্যে। 5 থেকে 7 মিনিটের মতো লাগলো, চলে আসলাম টিনের চর ঘাটে। এখন সর্বোচ্চ শুকনা সময়, সর্বোচ্চ নাব্যতা সংকট। এই নদী পারাপারকে ওনারা খেয়া বলে। এখন হচ্ছে নৌকা থেকে নামার পরে রিয়েল স্ট্রাগলিং পার্ট। সবাই দেখেন, এখানে পায়ের চেয়ে বড় কোনো যানবাহন নাই। ওই যে সামনে ঘোড়ার গাড়ি দেখা যাচ্ছে, সেগুলা পণ্য পারাপারের কাজে আর এমার্জেন্সি পারপাসে আর কি ব্যবহার করা যায়। গ্রামে যাওয়ার পথে যে রাস্তাটা দেখেন, চমৎকার সুন্দর মেঠো পথ, যদিও বৃষ্টি হওয়ার কারণে মাঝে মাঝে প্যাক কাদা হয়ে আছে। তো এখানে এসে যেটা বুঝতে পারলাম, বছরের এই সময়টায় টিনের চরে কিন্তু ব্যাপক ভুট্টার ফলন হয়েছে। ভুট্টার সিজন আর অল্প দিনের মাঝেই আর কি পুরা দমে শুরু হয়ে যাবে, এখানে বোঝা যাচ্ছে। আপনারা অনেকে হয়তোবা কাউনের নাম শুনে থাকবেন। চরাঞ্চলের খুবই প্রসিদ্ধ একটা শস্য হচ্ছে এই কাউন। আমি নিজেও এর আগে কখনো কাউনের ক্ষেত দেখি নাই। এইখানে দেখেন, চরে যাওয়ার পথে পথের ধারে পড়ে গেল কাউনের ক্ষেত। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আপনাদের তো অনেক কষ্ট, এই যে চর থেকে যে খেওয়া ঘাটে যান, যাইতেই তো মনে করেন অবস্থা খারাপ। এই যে গ্রীষ্মের দাবদাহে ছেলে বুড়ো মহিলা সবাইকে এভাবে যাইতে হয়। আহা হা, কি কষ্টের জীবন। যদি এমার্জেন্সি হয় সেক্ষেত্রে কি করেন? অসুস্থ হয়ে গেল কেউ হঠাৎ করে, ঘোরা গাড়িতে নাহলে ভাষা দিনে যান না, 2-4 জন ধরি। আচ্ছা, এটাই তাহলে ব্যবস্থা। আর পণ্য আনা নেওয়ার জন্য ঘোড়ার গাড়ির ব্যবহার এখানে। ঘোরা গাড়ি ব্যবহার করা হয়। বর্ষাকালে এগুলো সব পানি হয়ে যাবে। সব পানি। ও, এইদিকে তো তাইলে প্রতি বছর এই বর্ষাকালে পানি এসে পলি জমে একেবারে খুব ভালো ফসল হয় এখানে, না? আপনারা কয়টা ফসল করতে পারেন এই জমিগুলোতে? এই জমিগুলো এক ফসল জমি, এক ফসল। এটা হলো মানে ভুট্টা আর কিছু কিছু জমি আর কি ধান হয়। আর চোর ডাকাতের উপদ্রব নাই? না, তেমন একটা নাই। আগে আছিল, আছে কত টুকটাক মেশিন টেশিন হারাই। ফসলের ক্ষতি করে না? না, ফসলে কোনো ক্ষতি করে না। চলেন আমরা একসাথে আগে। কাকা ঠিক আছে, ধন্যবাদ। আমার আবার হাতে সময় কম, তো ধরেন ঘুরে 2টার মধ্যে আবার ব্যাক করতে হবে, 1 ঘন্টা সময় পাবো। আমার তো যে রাস্তা দেখতেছি ফিরতে তো আধা ঘন্টা লাগবেই। আবার অবশ্যই লাগে। 3টার সময় আবার বালাসির নৌকা ধরতে হবে। এই যে দেখা যাচ্ছে এইগুলা হচ্ছে এখানে মরিচের ক্ষেত। এখানে কি আপনারা কাঁচা মরিচ বিক্রি করেন না? কাঁচা মরিচ কেউ বেচছে, কেউ বেচা নেই। বেশিরভাগই জমিতে পাকাইছে, না? শুকনা মরিচের হচ্ছে এখানে চাহিদা বেশি। এখানে মাটি, এটা প্রচুর মাটি। এই যে এটা নামা না, প্রচুর মাটি। এখন তো মনে করেন যে 1 বিঘা মাটির মধ্যে 3-4 লিটার কি তেল লাগবে পানি দিতে। কয় টাকা থাকবে আর মধ্যে? এখানে দেখেন চারপাশে ওনারা এটাকে বলতেছে মরুভূমি। এখানে নাকি হচ্ছে বালু, একেবারে বালু, মাটির অস্তিত্ব নাই, এজন্য ফসলাদি এখানে হয় না। আর সুখের বিষয় হচ্ছে ওই তো সামনে হচ্ছে আমরা গ্রামের দেখা পেয়ে গেছি।
অবশেষে পৌঁছালাম, আধা ঘন্টার মতো লাগলো। হ্যাঁ, আধা ঘন্টা নেই, এরকমই লাগে। এই যে আপনার মতো বয়স্ক লোক, আপনাদের কষ্ট হয় না এই পথ যাইতে? কষ্ট হইলেও আন মানি না নাগে। চরের জীবনই এরকম। ড্রোন ক্যামেরায় গ্রামটিকে দেখতে একেবারে ছবির মতো সুন্দর লাগছিল। কি অপরূপ আমাদের গ্রাম বাংলা। আমি এখানে এসে চরের স্থানীয় বাসিন্দা জহুরুল ভাইয়ের সাথে শেষ মুহূর্তে নৌকাতে আমাদের দেখা হয়েছিল, তারপরে শেষ মুহূর্তে ওনার সাথে গল্প করতে করতে চর ব্যাপারে একটু আইডিয়া নিতে নিতে, চরের লোকের চাইতে বেশি আইডিয়া আর কে দিতে পারবে। নাহলে যে লেডি লোকজন, সমস্ত লোকজন মনে করেন এখানে আশ্রয় নেই আমরা। এখানে সামনে শুধু রাস্তার উপরেই নেই, তাছাড়া না। সেটা প্রতি বর্ষায় না, যখন বন্যা আসে বন্যা আসে, কোনো বাদ নাই এখানে না। নাই কোনো বাদ নেই। যে একটাই রাস্তা, এর উপরে জায়গাটা তাও পানি গড়ে, আবার জায়গাটা যেহেতু বুঝতে থাকে ওখানেই মনে করেন যে হয়তো 15-20 দিন জীবনযাপন কাটান না কেন করে। লোকজন তো কম না এখানে। ছোট্ট এই চরে প্রায় 3000 লোকের বসবাস। দেখতে চাই আসলেই কেমন আছেন এই চরের অধিবাসীরা। আপনারা প্রজেক্ট করবেন আর সবগুলো খাওয়া দেয় বসে থাকো, ঘুরতে না কাম হয়ে যাবে। ওনাদের আফসোসের কথা বলতেছে। এই যে দেখেন, আমি যে চলার পথে আসতেছিলাম, এই জায়গায় হঠাৎ করে দেখা যাচ্ছে একটা জায়গায় মাটি ভাঙ্গা। এখানে বন্যা হইলে নাকি পানি বেড়ে গেলে এদিক দিয়ে পানি চলাচল করে। পানির ধার পড়িয়ে আপনারা পারাপার হন কিভাবে এই জায়গাগুলো? তখন তো নৌকা দিয়ে অন্য সাইড দিয়ে যাতায়াত, কলার ভুরিয়া। সরকারের পক্ষ থেকে কোনো কাজ হয় না কোনো এখানে? কাজ আসে না এখনো। ওই হনার সমস্যা বেশি, মাদ্রাসা ছাত্র অনেক পোলাপান লেখাপড়া করে। ওখানে মসজিদ মাদ্রাসা আছে ওই জায়গায়। আমরা হবো পারে আসলে এই জায়গা দিয়ে পানি, এই জায়গাটা তো পানি হয় না, উঠে থাকে। আর এই জায়গাও পানি হয়ে যায়। চরবাসীরা যেন বিশ্বাসই করতে চাচ্ছেন না আসলেই তাদের এই জনপদের ভাগ্য পরিবর্তন সম্ভব। শুধু এই রাস্তাটা ছাড়া এমন কোনো জায়গা নেই যে পানি না আছে। রাস্তাঘাটে কালভার্ট দিলে বন্ধর, তাইলে সে মনে করেন মোটামুটি রাস্তা আম করে ক্লিয়ার হয়। চরবাসীর অনুযোগের কথা ধারণ করতে গেলে ঘন্টা পেরিয়ে যাবে, কিন্তু শোনার সময় কি আদৌ কারো হবে? এটা বাজার না, সামনে নাকি ওনাদের মূল বাজার। আর এটা মসজিদ, এটা মসজিদ, আর এখানে ছোট্ট একটা দোকান। তোমাদের বাড়ি কি চরেই নাকি? কোন ক্লাসে পড়ো? এখানে পড়াশোনার ব্যবস্থা আছে? প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল নাই? তো ক্লাস 6-এ উঠলে সবাই কই যায়? আধা সরকারি না, হ্যাঁ, ওই টার্মিনালে নেই। সেটা কি যে আধা ঘন্টা 40 মিনিট হাঁটাহাঁটি করে নৌকায় উঠে তারপরে যেতে হয়? হ্যাঁ, ওটা যেতে হয়। বন্যার সময় ছাত্র যে নৌকা দিয়ে পারার করা নাকি রিক্সা জায়গা ওই সময়। কৃষির পাশাপাশি এই চরাঞ্চলের লোকজনের জীবিকার একটা বড় মাধ্যম পশুপালন। এখানে দেখেন যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তায় নাকি বর্ষাকালে পানি আসে না, বন্যা হলে পানি আসে, অন্য সময় পানি আসে না। তো এই রাস্তায় যেটা খেয়াল করলাম, রাস্তার এক পাশে ওনারা বাড়ি করেছেন যেন পানি থেকে নিরাপদ থাকা যায়, আর এক পাশে মাটি কেটে উঁচু করে ওনারা পশুপালনের ব্যবস্থা করেছেন। এদিক দিয়ে পানি উঠে যায়। এটা বন্যার সময়, তাই না? বর্ষাকালে ওঠে না? বর্ষাকালে। শেষ বন্যা কবে হয়েছে? শেষ বন্যা যে আষাঢ় শ্রাবণ মাসে। প্রতি বছরই হয়? প্রতি বছরই হয়। উনি প্রতি বছরের বর্ষার কথাই বলছেন, অর্থাৎ বছর ঘুরে নিয়ম করে এই চরের মানুষকে পানিবন্দী জীবন কাটাতে হয়। গবাদি পশু সমেত তখন যেন তাদের কষ্টের কোনো অন্ত থাকে না। এবার হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম টিনের চরের মূল বাজারের দিকে। আমরা এই মুহূর্তে ঢুকে গেলাম এই চরের একমাত্র বাজারই তো এটা। একটা দোকানপাট এই মুহূর্তে খোলা নাই, দুপুরের সময় দোকানপাট সব বন্ধ থাকে, তাই না? এই সময় সবাই কাজ করতে যায়, মানে বিকেলে খুলবে। আর সকালে বন্ধ থাকে, সকালে কাজ কাম করবে, যা বিকেল বেলা একটা হাট নাই আপনাদের এখানে? না, হাট নেই। হাট আমরা বিভিন্ন সাইডে হাট করি, গুডাল ফুলছড়ি এগুলি করি। আচ্ছা, আর এই যে দেখেন আমি এখানে চলতেছিলাম, আবার কষ্ট হচ্ছে দেখে। কাকার নাম? আমার নাম আবু তাহের। তাহের কাকা দেখেন আমাকে, আমি কিন্তু বলিও না, টেরও পাই নাই, দেখি আমার মাথার উপরে ছাতা দিয়ে রাখছে।
চরের মানুষের আতিথেয়তা ভাই একেবারে অন্তর শীতল করা আতিথেয়তা এখানে। আমি ওনাদের চরটা ঘুরতে এসেছি, এটা ওনারা মানে অবাকই হয়ে গেছেন যে এই চরে মানুষ ঘুরতে আসে। আমি বললাম যে আপনাদের কি সুবিধা অসুবিধা বলেন, আমার ভিডিওতে প্রকাশ করলে আপনাদের যদি একটু উপকার হয়, কোনভাবে কোথায় উপকার হয় সেটা তো কেউই জানে না। হয়তো বা এই ছোটো ভিডিও থেকেও কিছু না কিছু উপকার হয়ে যেতে পারে, তাই না? এখন দুনিয়া ছোট, কোনো কিছু কারো নজরে যাওয়া কিন্তু অত কঠিন কিছু না। এগুলোর মধ্যে পানি হয়ে থাকে, এগুলোর মধ্যে পানি 1 কোমর করে পানি, 3 ফুট পানি হয়ে থাকে। এই যে এই রাস্তায় 3 ফুট পানি হয়, 3 ফুট পানি হয়, আর এই থেকে 3 ফুট পানি। এই পাশে যে একটা ঘাট দেখতেছি, এটা কিসের ঘাট? এটা পুকুর, এটা গুচিয়ার পুকুর 120-160টা ঘর আছে এখানে গুচ্ছি গ্রাম। এখানে গুচ্ছগ্রাম প্রজেক্টে শেখ হাসিনা সরকারের সময় 160টা ঘর করে দিয়েছে। আর গুচ্ছি গ্রামের অফিস হলে দিয়ে দেয় খাদ্যের অফিস, পুকুরের বিশাল একটা পুকুর দেখা যাচ্ছে, একেবারে ঘাট বাঁধানো পুকুর। অফিস, এটা এই পুকুরে কি মাছের চাষ হয়? মাছ চাষা আচ্ছা। প্রচুর মাছ হয়। আর এটা হচ্ছে গুচ্ছগ্রামের অফিস, গুচ্ছি গ্রামের এটা অফিস অগ্রযাত্রা অভিমুখী বিদ্যানিকেতন, খুলছে। প্লে থেকে 5ম শ্রেণী। আচ্ছা, এটা এখন স্কুল করে ফেলছে না? আমি কেজি আমার মাদ্রাসা ছাত্র সবাই মিলে এটা পোলাপান লেখাপড়া করে যাচ্ছে আর স্কুল থেকে। আর ওই যে এখান থেকে কিন্তু যমুনার আর একটা পাড় দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা ওই যে খেয়াঘাটে নামলাম, নেমে হেঁটে গ্রামে আসলাম, গ্রামে একটুখানি চক্কর দিতে না দিতেই আবার যমুনা, পশ্চিম সাইড দিয়ে প্রমত্তা যমুনা, আর নিচে হলো চর। আমরা যেটাতে আছি সেটাও চর, এইদিকে বসতি আছে, কৃষি জমি। তো এগুলো একদম বালু মাটি দেখা যাচ্ছে। এখানে কি চাষ করেন আপনারা? মরিচ জুলুমের উপরে এখন চাষ করা নাকি, হয়তো মরিচ ভুট্টা, কিন্তু খুব একটা ভালো খুব ফসল হয় একটা না। সুবিধা হয় না। আর না হয় তো উপায় নাই, আবার না করে তো উপায় নেই, জমি তো নাই আপনাদের। জমিও তো নাই ওইভাবে। যদি সরকার হেল্প করে একটু আমগো দেখি চর সাইডে, তাহলে হয়তো না আমরা কিছুটা হয়তো জীবনযাপন সুন্দরভাবে চলতে পারবো আর কি। এবছর নানান কারণে আশানুরূপ ফসল না হয় টিনের চরের কৃষকদের মাঝে আনন্দের তেমন কোনো ছোঁয়া দেখতে পেলাম না। এই চরের লোকজনের একটা মূল জীবিকার উৎস হচ্ছে কৃষি, এবং তাদের প্রধান কৃষি দ্রব্যর একটা হচ্ছে মরিচ, ভুট্টা আর মরিচের খেতি দেখতেছিলাম। যদিও এবার আগাম বর্ষার কারণে মরিচের ফলনে অনেক ক্ষতি হয়েছে, তারপরেও দেখেন বাড়ির উপরে ওনারা বড় হয়েছে মানে যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো আলাদা করে দিয়ে ভালো মরিচগুলো এখানে প্রসেসিং করতেছে, শুকাচ্ছে। তোমার নাম কি? লামিয়া। সামিয়া। তোমাদের বাড়ি এটা? দাদার বাড়ি। দাদার বাড়িতে তোমার তোমাদের বাড়ি কোথায়? ওই পাশে এই চরেই? এইখানে পুকুর আছে। বুঝতে পারছি। ঘুরে এলাম না, তাই ওই পাশে। এই চরের মাঝে কেমন জানি অদ্ভুত এক মায়া আছে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? চরেরই বাসিন্দা আপনি? কুচিগ্রাম আসছিল, এখন কিছু লোক ভাঙ্গে গেছে গিয়ে, এখন আমরা আবার ওই পাশে নদী ভাঙ্গে ফের আবার এই জায়গায় ফের আসে, আমরা ফের আবার আসলাম। অন্য চর থেকে ভেঙে এখানে আসছে। এই জায়গার মানুষ। গবাদি পশু এই চরের বাসিন্দাদের জীবিকার একটা বড় মাধ্যম। সেই সাথে চরের জাহাজ ঘোড়ার দেখাও মিলবে এখানে সেখানেই। এখানে একটা বাড়িতে আহাজারি শুনতে পেয়ে একটু এদিকে গেলাম। কি হয়েছে এখানে? মারা গেছে কেউ? কাকা চলেন, এখানে ওনারা গ্রামের ভেতরে হাঁটছিলাম, একটা বাড়িতে আওয়াজারির শব্দ শুনে ঢুকে গেলাম। বুঝতে পারলাম না আসলে, আমি জিজ্ঞেস করলাম কেউ মারা গেছে নাকি, হয়তো বা আগে ওনার কোনো স্বজন মারা গেছে, তার কথা স্মরণ করে কান্নাকাটি করতেছিল। আশেপাশের বাড়ি ঘরের মহিলা বৌঝিরা ওনারা এসে সান্ত্বনা দিচ্ছেন। এখানে সবাই এরকম মিলেমিশেই থাকে। এমনিতেই কষ্টের জীবন, এত সংগ্রামের জীবন, এর মাঝে যদি মিলমিশ না থাকে কাকা, তাইলে তো এখানে বাঁচাই যাবে না, তাই না? অল্প একটু সময় চরে ঘুরতে এসেছিলাম, তাতেই একেবারে ঘেমে নিয়ে অবস্থা একাকার।
অথচ আমি জেনে অবাক হলাম এই টিনের চরে বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই। কাকা, এখানে বিদ্যুতের ব্যবস্থা নাই, আপনাদের মানে বন্দোবস্ত কি এক্ষেত্রে? আমাদের এখানে সোলারের ব্যবস্থা, সোলার দিয়ে চলে, কাজ হয়? যা চলে তাই হয়, নাই গরিব মানুষের তো নাই। যতটুকু হয়। লাইট ফ্যান ঠিক করে চলে? না, ঠিক মতো চলে না, তেলের দাম বেশি, এগুলাতে আমরা কেমনে তেল তো পাওয়া যাচ্ছে না না, ঠিকঠাক। জি না, মোটেই পাওয়া যাচ্ছে না। আমাকে তো আসার পথে বলতেছিল অনেকে যে এইবার এই কারণে আপনাদের ফসলের অনেক ক্ষতি হয়ে গেছে। অনেক ক্ষতি হয়ে গেছে, ফসল অনেক ক্ষতি হয়ে গেছে। ভাই, আমরা চরে এক বেলায় ঘুরতে আসি, এসে আশেপাশে ঘুরে একটু ঘেমে নিয়ে এগুলো নিয়ে হয়তো বা ভিডিও করে ব্লগ করে চলে যাই, কিন্তু এই লোকগুলোকে কিন্তু ফেলে রেখে যাই। এই চরে ঘোরার অভিজ্ঞতা আমার যেমন ছিল অসাধারণ, তেমনি তাদের কষ্টের জীবন আমাকে ব্যথিত করেছে। সব কিছু মিলেই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি এই ধরনের ভিডিও ভালো লাগে। এবার আমাদের ঘরে ফেরার পালা। চলে এলাম টিনের চর থেকে ফিরতি নৌকা ধরতে। দুপুর রোদে অবস্থা একেবারে কাহিল। কপালে নাই, নৌকা হচ্ছে এইমাত্র ওই পাশে ঘাটে চলে গেছে। ফোন দিলাম, কাকার নাম্বার নিয়ে রাখছিলাম, কাকা আসতেছে। এখন হচ্ছে 2:30 বাজে, 3টা থেকে হচ্ছে বালাসির উদ্দেশ্যে নৌকা ছেড়ে যায়। তো দেখেন, আমার তো জাস্ট নৌকা ধরার তারা, কারণ আমি গাইবান্ধা যাব, ঠিক আছে। এখন যাদের এমার্জেন্সি, যাদের ধরেন শারীরিক অসুস্থতা কিংবা এই ধরনের সিচুয়েশন, এই যে পথটা আমি আসলাম, আমার মতো ইয়াং ছেলের মনে করেন এই 3-3.5 কিলোমিটার আসতে অবস্থা খারাপ হয়ে গেছে। অবশ্য আমি গত 2 ঘন্টায় মনে হয় 8-9 কিলো হাঁটছি কাকা, তাই না? অসুখ বিসুখ হলে ওনাদের কি অবস্থা হয় এটা একটু আন্দাজ করেন। ময়মনসিংহ যদি যাওয়া লাগে মেডিকেলে, এ তো আরও কথাই নাই। এখন বাজে হচ্ছে 2:55। বালাসের নৌকা আছে না ভাই? আচ্ছা, একটা টিকিট দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নৌকাতে ভালো ছাউনি আছে, ভেতরে বসা যাবে। এই নৌপথটি প্রায় 3 ঘন্টার মতো লম্বা। উপরন্তু চারিদিকে যেন দাবদাহ চলছিল। এর মাঝে শেষবেলায় নদীতে বড়াল মাছের এমন লাফঝাপ দেখার দৃশ্য সব ভ্রমণক্লান্তি যেন দূর করে দিল। সন্ধ্যা নামার ঠিক আগে আগে আমরা পৌঁছে গেলাম বালাসী ঘাটে। গাইবান্ধা শহরে পৌঁছে এবার লোকাল ডেলিকেসি রসমঞ্জুরি চেখে থাকার পালা। এমনিতেই তো আর বলে না, স্বাদে ভরা রসমঞ্জুরির ঘ্রাণ, চরাঞ্চলের ভুট্টা মরিচ, গাইবান্ধার প্রাণ। আমরা এখন আছি রমেশ সুইটসে। এনাদের হাত ধরেই গাইবান্ধায় রসমঞ্জুরির গোড়াপত্তন। আমি একা মানুষ খাবো, আমাকে এখানে হাফ প্লেট দিয়েছে, এটা হচ্ছে 50 টাকা। আর এটা কেজিতে বিক্রি করেন 400 টাকা কেজি। অসাধারণ খেতে। আপনারা যখন গাইবান্ধায় আসবেন, রমেশ সুইটস একদম শহরের প্রাণকেন্দ্রেই, তো এই দোকানে রসমঞ্জুরি ট্রাই করতে ভুল করবেন না। রসমঞ্জুরির কিন্তু এখন অনেক দোকান হয়েছে, তবে আতুর ঘরে বসে একটা জিনিস চেখে থাকার যে মজা, সেটা ভাই আর কোথায় পাওয়া যাবে? কি বলবো, মানে বেস্ট একটা এন্ডিং হতে যাচ্ছে। ট্যুরটা শেষ হলো বাংলাদেশ রেলওয়ের সাথে বাজে একটা অভিজ্ঞতা দিয়ে। কবে যে আমাদের রেলওয়েতে লাইভ ট্র্যাকিং একটা অ্যাপস পাবো, মানুষের সময়ের মূল্য হয়তোবা কর্তৃপক্ষ এখনও ঠিক বুঝে উঠতে পারেনি, আফসোস। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।